আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজ আমাদের দশম অধ্যায় জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ এই বিষয়ে যা যা প্রশ্ন আছে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হবে। দেখো, তোমাদের ভিডিওটা ভালো লাগতে পারে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের পড়াগুলো শুরু করি। দেখো, ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান দশম অধ্যায় বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। প্রথমে আমরা দেখে নেব সত্য ও মিথ্যা নির্বাচন করো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হাতি হলো স্তন্যপ্রায়ী প্রাণী, এটা কিন্তু সত্য। তিমি হলো উভচর প্রাণী, এটা কিন্তু মিথ্যা। অক্টোপাস হলো মোলাস্কা পর্বের প্রাণী, এটা হচ্ছে সত্য। মশা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা সত্য। শুশুনি শাক হলো সপুষ্পক উদ্ভিদ, এটা কিন্তু মিথ্যা। আর স্পাইরোগাইরা হলো প্রকৃতপক্ষে শ্যাওলা, এটা হচ্ছে সত্য। কলেরা রোগের কারণ হচ্ছে প্রোটোজোয়া, এটা কিন্তু মিথ্যা। ফাঞ্জাই নিজের দেহে খাদ্য তৈরি করতে পারে না, এটা সত্য। এরপরে দেখে নেবো আমরা একটি বাক্যে উত্তর দাও। প্রজাতি বলতে কি বোঝো? একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত কতগুলি প্রজাতির বৈজ্ঞানিক নাম দিতে পেরেছেন? বিজ্ঞানীরা এখনো পর্যন্ত প্রায় 19 লক্ষ প্রজাতির বৈজ্ঞানিক নাম দিতে পেরেছেন। জীবরাজ্য বা কিংডম বলতে কি বোঝো? বিজ্ঞানীরা সমস্ত জীবজগৎকে 6টি ভাগে ভাগ করেছে। এক একটি ভাবকে বলা হয় এক একটি রাজ্য বা কিংডম। দুটি বিরুৎ জাতীয় উদ্ভিদের নাম লেখো, আলু আর কুমড়ো। দুটি গুল্ম জাতীয় উদ্ভিদের নাম হচ্ছে জবা আর তুলসী। জলের রেশম কোন গোষ্ঠীর অন্তর্গত? থ্যালোফাইটা গোষ্ঠীর বা শ্যাওলা গোষ্ঠীর অন্তর্গত। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল ফল কিছুই হয় না তাকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন ফার্ন, মস। সপুষ্পক উদ্ভিদ বলতে কি বোঝো? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল ফল হয় তাদের সপুষ্পক উদ্ভিদ বলে, যেরকম আম, জবা এগুলো। মস কোন জাতীয় উদ্ভিদ? মস ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ। শুষ্নি শাক সপুষ্পক না অপুষ্পক? অপুষ্পক উদ্ভিদ। ফার্ন কোন জাতীয় উদ্ভিদ? টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদ বলতে কি বোঝো? যে সমস্ত উদ্ভিদের ফল হয় না বলে বীজগুলো কেবলই দেখা যায় তাকে ব্যক্তবীজী বলে, যেমন হচ্ছে পাইন। আর গুপ্তবীজী উদ্ভিদ যে সকল উদ্ভিদের বীজ ফলের মধ্যে লুকিয়ে থাকে তাকে গুপ্তবীজী উদ্ভিদ বলে, যেরকম আম, জাম, কাঁঠাল। একবীজপত্রী কাকে বলে? যে উদ্ভিদের বীজে কেবলমাত্র একটি বীজপত্র থাকে তাকে একবীজপত্রী বলে। ধান, ভুট্টা এর উদাহরণ। দ্বিবীজপত্রী উদ্ভিদ বলতে কি বোঝো? যে সমস্ত উদ্ভিদের বীজপত্রে দুটো বীজপত্র রয়েছে তাকে দ্বিবীজপত্রী বলে, যেমন ছোলা, কুমড়ো প্রভৃতি। তারপরে দেখো, জালকাকার শিরাবিন্যাস কোন জাতীয় উদ্ভিদ দেখা যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদে জালকাকার শিরাবিন্যাস দেখা যায়। সমান্তরাল শিরাবিন্যাস কোন জাতীয় উদ্ভিদ দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়। তারপর হচ্ছে প্রোটিস্টা কি? যে সকল জীবের দেহে নিউক্লিয়াস কেবলমাত্র একটি কোষ দিয়ে গঠিত, নিউক্লিয়াসযুক্ত একটি মাত্র কোষ আছে, তাদের প্রোটিস্টা বলা হয়। ঠিক আছে? তারপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরধর্মী প্রশ্নোত্তর। দেখো, মানুষের পেটে বসবাস করে একটি প্রাণীর নাম লেখো, তার দুটি বৈশিষ্ট্য। মানুষের পেটে বসবাস করে একটি প্রাণী হলো চ্যাপ্টা কৃমি, এটি হলো প্ল্যাটিহেলমিনথ পর্বের প্রাণী। এই পর্বের দুটি উদাহরণ হলো, এটি মেরুদণ্ড নেই, এর দেহ উপর আর নিচে চ্যাপ্টা হয়। এরা পরজীবী প্রকৃতির প্রাণী, এর দেহে সুস্পষ্ট শোষক রয়েছে। বৃক্ষ কাকে বলে? যে সকল উদ্ভিদের দীর্ঘ কাষ্ঠল গুড়ি আছে এবং গুড়ির ওপর থেকে শাখা পোশাখা উৎপন্ন হয় তাকে বৃক্ষ বলে। পাইন গাছ কোন জায়গায় দেখা যায়? একে ব্যক্তবীজী উদ্ভিদ বলে। কেন? ঠান্ডা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখা যায়। পাইন গাছে ফল হয় না, বীজগুলি ফুলের মতো গোল আকারে অনাবৃত থাকে, তাই জন্য একে ব্যক্তবীজী উদ্ভিদ বলে। পরের কোশ্চেন, নিউক্লিয়াস কোথায় থাকে? নিউক্লিয়াস নেই এমন ব্যাকটেরিয়া রাজ্যের নাম লেখো। নিউক্লিয়াস আছে এমন একটি এককোষী জীবের নাম লেখো। প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে, জীবদেহের শরীরে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, অধিকাংশ কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস নেই এমন ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যের অন্তর্গত, আর নিউক্লিয়াস আছে এমন একটি জীব হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত। আমাদের মাথায় যে খুশকি হচ্ছে সেগুলো আসলে কি? দুটি বৈশিষ্ট্য লেখো। আমাদের মাথায় যে খুশকি হয় সেগুলো আসলে এক ধরনের ছত্রাক, এর বৈশিষ্ট্য সবুজ নয়, এদের নিজেদের দেহে খাদ্য তৈরি করতে পারে না।
পোকা, পায়রা, এদের মধ্যে কে মেরুদণ্ডী কে অমেরুদণ্ডী তা তুমি লেখো। তুমি কি নিজে মেরুদণ্ডী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, পোকা হচ্ছে অমেরুদণ্ডী, পায়রা হচ্ছে মেরুদণ্ডী। আমি নিজে মেরুদণ্ডী, কারণ আমার দেহের পিছন দিকে ঘাট থেকে কোণ পর্যন্ত মেরুদণ্ড বা সিদ্ধারা আছে। তোমার বাড়ির চারপাশে 3টি মেরুদণ্ডী 3টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। দেখো, মেরুদণ্ডী প্রাণী হচ্ছে কুকুর, বিড়াল, মানুষ, আর অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো, আরশোলা, প্রজাপতি। এরপর দেখি রয়েছে লাউ গাছ কোন জাতীয় উদ্ভিদ তা লেখো। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। লাউ গাছ বিরুৎ জাতীয় উদ্ভিদ, কারণ লাউয়ের কাণ্ড সরু, নর্মল, দুর্বল, রসালো প্রকৃতির। কাণ্ডে কোনো রকম ডালপালা নেই। এরা কোনো কিছুকে অবলম্বন করে লতিয়ে লতিয়ে চলে। বেশ, তারপরে কি আছে দেখো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একজোড়া সুর থাকে, পাগুলি কয়েকটি খণ্ডে বিভক্ত থাকে, আর গায়ের ওপর একটা শক্ত খোলা থাকে। মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি? দেখো, মোলাস্কা পর্বের প্রাণীরা এরা চলাফেরার জন্য মাংসল পদ বা পা থাকে, আর শরীরের ভেতরে বা বাইরে একটি চুন নির্মিত কোলকের আবরণ থাকে। বিরুৎ জাতীয় উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের কাণ্ডের উচ্চতা কম, কাণ্ড সরু, নর্মাল, দুর্বল, রসালো প্রকৃতির হয়, ছোট ছোট ডালপালা প্রায় নেই বললেই চলে, তাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ বলা হয়। আর গুল্ম জাতীয় উদ্ভিদ, যে সকল উদ্ভিদের খুব বেশি লম্বা হয় না, কাণ্ডের গোড়া থেকে প্রচুর ডালপালা বিস্তার করে ঝোপের মতো দেখতে লাগে, তাকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলে। শ্যাওলার বৈশিষ্ট্য লেখো। শ্যাওলার শরীরে মূল, কাণ্ড, পাতা বলতে কিছুই নেই। এরা এককোষী বা বহুকোষী হতে পারে, আর প্রধানত জলে ভাসমান অবস্থায় থাকে, সবুজ বর্ণের হয়, এদের শরীর পিচ্ছিল বা হরহরে হয়। এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। কেঁচো হলো ড্যাশ জাতের প্রাণী? অ্যানিলিডা জাতির প্রাণী হচ্ছে কেঁচো। প্যান্থেরা টাইগাস হলো বাঘের বৈজ্ঞানিক নাম। কাঁকড়া হলো অ্যানিলিডা জাতের প্রাণী। সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। এককোষী জীব, অর্থাৎ যাদের দেহ বলতে একটাই কোষ আছে, তাদের 3টি রাজ্যের নাম কি? তার 3টি রাজ্যের নাম হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, মিস্টা। আচ্ছা, কোষের মধ্যে গোল মতো যে বস্তু থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। দক্ষিণ ভারতে কোথাও বাঘকে বলা হয় হুলি, আবার কোথাও বাঘকে বলা হয় পুলি। স্পাইরোগাইরা একটা শৈবাল জাতীয় উদ্ভিদ। তারপর দেখো, ব্যাঙের ছাতার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাগারিকাস। গম গাছ একটি একবীজপত্রী উদ্ভিদ। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। একটি মোলাস্কা শ্রেণীর প্রাণীর নাম হচ্ছে অক্টোপাস। শ্যাওলাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? শ্যাওলাদের দেহে কোনো মূল, কাণ্ড, পাতা থাকে না। ছত্রাক গাছের মতো সবুজ নয়। এটা সত্য না মিথ্যা? অবশ্যই এটা সত্য। ঢেঁকি শাক কি জাতীয় শাক? ফান জাতীয় উদ্ভিদ। পাইন গাছ ঠান্ডা পাহাড়ি জায়গায় জন্মায়। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কোনো রাজ্যের জীবের দেহে ক্লোরোফিল থাকে না, পাইনজাই রাজ্যের জীবদেহে কোনো ক্লোরোফিল থাকে না। তারপর দেখো, জলে থাকে, গায়ে আঁশ, পাখনা নেড়ে চলাফেরা করে, ফুলকানি শ্বাস নেয়। এইরূপ মেরুদণ্ডী প্রাণীদের ভাগগুলো কি? এইরূপ মেরুদণ্ডী প্রাণীদের ভাগগুলো হচ্ছে মাছ। মাছেরা জলে থাকে, গায়ে আঁশ থাকে, পাখনা নেড়ে নড়াচড়া করে, ফুলকানি শ্বাস নেয়। ঠিক আছে। তারপর হচ্ছে আমাশয় হলে পেটের গোলমাল হয়। সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কোন জাতীয় উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে? একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস থাকে। দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয়। সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। শ্যাওলারা কী কারণে নিজেদের খাবার নিজেরা বানিয়ে ফেলে? শ্যাওলারা সবুজ হয় বলে নিজেদের খাবার নিজেরা বানিয়ে ফেলতে পারে। ড্যাশ প্রাণীদের কখনোই নোটোকট থাকে না। কী রকম প্রাণীদের কখনোই নোটোকট থাকে না? অমেরুদণ্ডী প্রাণীদের কখনোই নোটোকট থাকে না। কাঁঠাল হলো একটি ব্যক্তিবীজী উদ্ভিদ। এটি নয়, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। ইংরেজিতে যেসব উদ্ভিদকে শ্বাস বলা হয়, বাংলা তাদের ড্যাশ বলে? বাংলা তাদের বলা হয় গুল্ম গুপ্তবীজী। মাশরুম খড়ের গাদায় জন্মায়। সত্য না মিথ্যা? সত্য। শিমুল, আমড়া ইত্যাদি হলো চিরহরিৎ বৃক্ষ। সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। সব ধরনের মাশরুম খাওয়া যায়, এটা কিন্তু সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। অনেক ছোট ছোট ঘর বা কুঠুরি নিয়ে আমাদের শরীর তৈরি। কুঠুরিগুলিকে এক কথায় কী বলে? কুঠুরিগুলি এক কথায় কোষ বলা হয়। ঢেঁকি শাক কী জাতীয় উদ্ভিদ? ফান জাতীয় উদ্ভিদ। শুষ্নি শাকে কোনো রকম ফুল হয় না, ফল হয় না, তাই শ্যাওলা বা মশাদের মতো এরাও ড্যাশ জাতীয় উদ্ভিদ। এরাও অপুষ্পক জাতীয় উদ্ভিদ।
ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সত্য না মিথ্যা? মিথ্যা। আমাদের শরীরে যে সকল ছোট ছোট কুঠি থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে ড্যাশ বলা হয়, তাদেরকে হচ্ছে কোষ বলা হয়। তারপরে দেখো, কোনো মেরুদণ্ডী প্রাণী, কোন মেরুদণ্ডী প্রাণীর পা থাকে না? একমাত্র সাপ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, কিন্তু এদের কোনো পা নেই। শামুক, ঝিনুক, এমনকি সমুদ্রে যে অক্টোপাস থাকে তাদের জাতকে কী বলা হয়? তাদের জাতকে মোলাস্কা বলা হয়। স্বাধীনভাবে বসবাস করে অল্প কয়েক ধরনের চ্যাপ্টা কৃমি, এটা সত্যি না মিথ্যা? এটা হচ্ছে সত্য। একটি প্রাণীর নাম লেখো যারা সারা জীবন নোটকর থাকে। অ্যাম্ফিওকাস হচ্ছে এমন একটি প্রাণী যারা সারা জীবন নোটকর থাকে। কোন জাতীয় উদ্ভিদের ফুলে বৃতি, পাপড়ি এবং পুংস্তবক থাকে না? ব্যক্তবীজী উদ্ভিদের ফুলে বৃতি, পাপড়ি এবং পুংস্তবক থাকে না। চামড়ার ওপর যে দাঁত নামক রোগটি হয় তার জন্য কোন ধরনের জীব দায়ী? চামড়ার ওপর যে দাঁত নামক রোগটি হয় তার জন্য ফাঞ্জাই রাজ্যের অন্তর্গত ছত্রাক দায়ী। এরপর দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। পরপর 4টে করে অপশন আছে, যেটা সঠিক সেটাতে আমাদের বলা হচ্ছে। কোন গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি কি বলা হয়? ব্যক্তবীজী, গুপ্তবীজী, অপুষ্পক না ফান জাতীয়? উদ্ভিদ হচ্ছে গুপ্তবীজী। সব থেকে উন্নত অপুষ্পক উদ্ভিদ হলো মস, ফান, শৈবাল না ছত্রাক? উত্তর হচ্ছে ফান। আম গাছ একটি ব্যক্তবীজী, গুপ্তবীজী, অপুষ্পক না গুল্ম জাতীয় উদ্ভিদ? উত্তর হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ। যে সকল উদ্ভিদের পাতা কচি অবস্থায় কুকুরের লেজের মতো গোটানো থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ফান। ঢেঁকি শাক একটি শ্যাওলা, ছত্রাক, মস না ফান? উত্তর হচ্ছে ফান। কোনো গাছের বীজ যদি ফলের মধ্যে না থাকে তবে সেটাকে কী বলা হয়? তবে সেটাকে বলা হচ্ছে ব্যক্তবীজী। যে গাছটির অপর নাম পঙ্কজ সেটি হলো আম গাছ, কচুরিপানা, পদ্ম গাছ না শালুক? সঠিক উত্তর হচ্ছে পদ্ম গাছ। কলেরা রোগ ঘটায় যে ধরনের জীব সেটি হলো ব্যাকটেরিয়া, ফাঞ্জাই, ইউগ্লিনা না প্যারামেসিয়াম? সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। কলেরা রোগ ঘটাচ্ছে ব্যাকটেরিয়া। ব্যক্তবীজী উদ্ভিদ হলো পাইন গাছ। ছোলা হলো একটি সপুষ্পক উদ্ভিদ। বাচ্চাকে দুধ খাইয়ে বড় করে বাদুড়। বাদুড় হচ্ছে স্তন্যপ্রায়ী প্রাণী। তারপরে কি রয়েছে? জলের রেশমে যে উদ্ভিদ তৈরি হয় সেটিকে বলা হচ্ছে শ্যাওলা। একটি এককোষী ছত্রাকের উদাহরণ হলো ইস্ট। আর্থ্রোপোডা হলো কাঁকড়া। একাইনোডার্মাটা হচ্ছে সি আর্চিন। আর্থ্রোপোডার অন্তর্গত নয় চিংড়ি, প্রজাপতি, মাকড়সা না ঝিনুক? সঠিক উত্তর হচ্ছে ঝিনুক। ডাঙাতেই ডিম পাড়ে, ডাঙাতেই বড় হয়, আর চলার সময় বুক মাটিতে ঘষতে চলে সেটি যে মেরুদণ্ডী প্রাণী তাকে বলা হচ্ছে সরীসৃপ। দেহ, মূল, কাণ্ড, পাতায় থাকে না এমন প্রকার উদ্ভিদকে বলা হচ্ছে শ্যাওলা। একটি মৃতজীবী উদ্ভিদ হলো ইস্ট। নিচের কোনটি মোলাস্কা জাতীয় প্রাণী? ঝিনুক। কলা গাছ হলো একবীজপত্রী উদ্ভিদ। নিচের কোনটি দেহে মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় নোটোকর্ড নামে একটা দণ্ড থাকে? স্টারফিশ। প্যান্থার টাইগাস হলো বাঘের বিজ্ঞানসম্মত নাম। ধানের খোসাটি ছাড়ালে যে বীজপত্র দেখা যায়, ধান হচ্ছে একবীজপত্রী, তাই জন্য সেখানে একটি মাত্র বীজপত্র দেখা যায়। নিচের কোন উদ্ভিদটি ফান জাতীয় নয়? পোগোনেটাম হচ্ছে ফান জাতীয় নয়। নিচের কোন প্রাণী জোড়া মেরুদণ্ডী? দেখো, এখানে প্রাণী জোড়া মেরুদণ্ডী কোনটা? কচ্ছপ, টর্পেডো হচ্ছে প্রাণী জোড়া মেরুদণ্ডী। টিকটিক হলো এক ধরনের সরীসৃপ। শৈবাল হলো এক ধরনের স্পাইরোগায়রা। অপুষ্পক শৈবাল উদ্ভিদটি হলো স্পাইরোগায়রা। নিচের কোনটি পরজীবী? চ্যাপ্টা কৃমি হচ্ছে পরজীবী। অশ্বত্থ গাছ হলো একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। মাংসল দেখা যায় স্থল শামুকে। পুঞ্জাক্ষী প্রাণী হচ্ছে প্রজাপতি। মটরের খোসাকে ছাড়ালে কটা বীজপত্র দেখা যাবে? মটর গাছ হচ্ছে দ্বিবীজপত্রী, তাহলে দুটো বীজপত্র দেখা যাবে, আর একবীজপত্রী হচ্ছে ভুট্টা। এরপর দেখো, কিছু বড় কোশ্চেন আছে। 2 নম্বর কোশ্চেন, আমরা সেগুলো দেখে নেব। মা ঠাকুমারা দুধে কী কারণে সাজা দেন? মা ঠাকুমারা দুধের সাজা দিলে দুধ বেশ কিছু সময় পর দইয়ে পরিণত হয়ে যায়। এই দই সাজাতে যে ব্যাকটেরিয়া আমরা খালি চোখে দেখতে পাই না তারাই দুধকে দই বানিয়ে দেয়। প্রত্যেক জীবের একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়ার কারণ কি? কোনো একটি বিশেষ প্রাণীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। বিজ্ঞানীরা আলোচনা করতে বসলে সমস্যা দেখা দিতে পারে, তাই প্রত্যেক জীবকে একটি করে বৈজ্ঞানিক নাম দেওয়া প্রয়োজন।
তারা মাছে অনুপস্থিত এবং রুই মাছে উপস্থিত একটি মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। রুই মাছের দেহে পটকা থাকে এবং সারা দেহ আঁশ দ্বারা ঢাকা থাকে, যা তারা মাছে থাকে না। তারা মাছ কি এক ধরনের মাছ? তোমার উত্তর সপক্ষে যুক্তি দাও। মাছের দেহ থাকে সাধারণত আঁশ দিয়ে ঢাকা, আর দেহে ফুলকা, কানকো, পাখনা ইত্যাদি থাকে, কিন্তু তারা মাছ এক ধরনের সামগ্রিক অমেরুদণ্ডী প্রাণী, যার দেহ চুন দ্বারা নির্মিত, কাঁটা দ্বারা আবৃত, তাই এটি মাছ নয়, এটি একাইনোডার্মাটা পর্বের প্রাণী। সমান্তরাল শিরাবিন্যাস বলতে কি বোঝো? কোনো গাছের পাতার মধ্যশিরা থেকে উৎপন্ন শিরাগুলি যখন সমান্তরালভাবে বিন্যস্ত থাকে তখন তাকে সমান্তরাল শিরাবিন্যাস বলে, যেমন কলাপাতা। জীব বৈচিত্র্য কাকে বলে? পৃথিবীর সমস্ত পরিবেশে বিন্যস্ত জীবের প্রজাতিগত বা জিনগত বিভিন্নতাকে জীব বৈচিত্র্য বলা হয়। পৃথিবীতে প্রায় 3 কোটি প্রজাতি বর্তমান। ম্যালেরিয়া রোগের জন্য কোন জীবাণু দায়ী? এটির লক্ষণ কি? ম্যালেরিয়া রোগের জন্য ব্যাকটেরিয়া দায়ী। এটাই রোগের লক্ষণ হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসা। সোরাস কি? সোরাস বহুবচনে সরি হচ্ছে এক ধরনের হলুদ বাদামি গুচ্ছ স্পোর উৎপন্ন করে। এটি সাধারণত ফার্ন পাতার নিচের দিকে পাওয়া যায়। সোরাস কখনো কখনো ছত্রাক বা লাইকেন কিছু জাতীয় একটি গৌণ বাহ্যিক স্তর দ্বারা বেষ্টিত থাকে। হাঙরকে কেন মাছ বলা হয় না? দেখো, উত্তরটা হচ্ছে মাছের সকল বৈশিষ্ট্য। হাঙর কেন মাছ বলা হয়? উত্তরটা হচ্ছে এরকম, মাছের সকল বৈশিষ্ট্য হাঙরের মধ্যে বর্তমান। এরা মাছের মতো চলাফেরা করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, আর পাখনার সাহায্যে এরা চলাফেরা করতে পারে বলে হাঙরকে মাছ বলা হয়। ভাইরাসকে জীবরাজ্যের মধ্যে ঠাঁই দেওয়া হয় না কেন? ভাইরাস পুরোপুরি জীব নয়, এরা জীব আর জড়ের মধ্যবর্তী পর্যায়ে, অর্থাৎ জীব ও জড়ের বেশ কিছু লক্ষণ এদের মধ্যে দেখা যায়, তাই ভাইরাসকে জীবরাজ্যে ঠাঁই দেওয়া হয় না। ব্যাঙের ছাতা বা অ্যাগারিকাসকে ছত্রাক জাতীয় প্রাণী বলার কারণ কি? ছত্রাক হলো একটি ইউক্যারিওটিক পরজীবী বা মৃতজীবী জীব, যা উদ্ভিদ রাজ্য ছত্রাক গোষ্ঠীর অন্তর্গত। ছত্রাকের মূলত অণুজীবগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এই জীবগুলি রাজ্যের ছত্রাকের অধীন শ্রেণীবদ্ধ হয়। গুল্ম বা সার্স কাকে বলে? যে সকল উদ্ভিদ খুব বেশি লম্বা নয়, কাণ্ড কাষ্ঠল কিন্তু গুড়ি নেই, অনেক ডালপালা ঝোপের মতো দেখতে, এই সকল উদ্ভিদকে গুল্ম বলা হয়। যেমন হচ্ছে জবা গাছ। পাখিদের মতো বাদুড়ও আকাশে ওড়ে, তবে বাদুড়ও কি এক ধরনের পাখি? যুক্তিসহ উত্তর দাও। একমাত্র স্তন্যপায়ী জীব যার ডানা আছে এবং উঠতে পারে। পাশাপাশি পাখিদের প্রধান বৈশিষ্ট্য শরীরে পালক। ডানা থাক বা না থাক, উঠতে পারুক না পারুক, কোনো প্রাণীর শরীরে স্বাভাবিকভাবে পালক গজালে তাকে পাখি বলা হয়। বাদুড়ের গায়ে পালক থাকে না, তাই বাদুড় পাখি নয়। জালিকাকার শিরাবিন্যাস বলতে কি বোঝো? উদাহরণ দাও। যে সকল গাছের পাতার মধ্যশিরা ক্রমাগত উপশিরায় বিভক্ত হয়ে পত্রফলকে জালের মতো সৃষ্টি করে তাকে জালকাকার শিরাবিন্যাস বলে, যেমন অশ্বত্থ গাছ। দেখো, এখন পর্যন্ত যা যা প্রশ্ন তোমাদের জন্য পড়ে দিলাম, আশা করি অনেক কাজ লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।